আমরা আজকে লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স এটা নিয়ে কথাবার্তা বলবো। হ্যাঁ, যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়। শুরু করার আগে কেউ কি বলতে পারবে যে আসলে এটা দিয়ে তোমরা কি মিন করো বা কি বুঝো? তোমরা যেহেতু অলরেডি সেকেন্ড ইয়ারে, আমার মনে হয় যে এটা বহুবার ইউজ করেছো। সো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতে কি বোঝায়? মানে হচ্ছে দুইটা জিনিস যদি আমি বলবো, চুপ করো, দুইটা জিনিস যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে হচ্ছে একটা জিনিসকে কোনো কনস্ট্যান্ট দিয়ে গুণ করে অপর জিনিসটা পাওয়া যাবে না। আর একটু যদি ক্লিয়ারলি বলেন ম্যাডাম। মানে দুইটার না স্যার, পারছি না। এনিওয়ান এলস? আর একজন কেউ একজন কিছু বলতে যাচ্ছিলে? তো স্যার হচ্ছে কতগুলো কোয়ান্টিটিকে যদি লিনিয়ার কম্বিনেশন আকারে লিখি এবং তারপরে যদি সেট করি জিরো সেট করার পরে যদি সবগুলোর কোএফিসিয়েন্ট জিরো হয়, তাইলে হচ্ছে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। মানে আদারওয়াইজ যদি সমান না। জিরো কেন সেট? ডেফিনিশন যেটা, জিরো কেন সেট করব? কারণ হচ্ছে একটাকে দিয়ে আরেকটাকে এক্সপ্রেস করা যাবে না। মানে এরা ফর এক্সাম্পল, মানে একটাকে দিয়ে আরেকটা না, মানে আচ্ছা স্যার জিনিসটা হইতেছে ওইভাবে ক্লিয়ারলি বলতে পারতেছি না। আরে হচ্ছে তো। বুঝতে পারতেছি। আচ্ছা যাবে, হচ্ছে, বলো। আচ্ছা আচ্ছা ওকে স্যার বলতেছি। ফর এক্সাম্পল হচ্ছে যে স্যার ওই জিনিসগুলোর প্রত্যেকটার ইফেক্ট কমপ্লিটলি আলাদা। একটা জিনিস মানে কোনো ওয়েতে আরেকটার উপর কোনো ইফেক্ট ফেলতেছে না। এইরকম যদি কন্ডিশন থাকে, অথবা আমরা যদি এরকম একটা লিনিয়ার ইকুয়েশন ক্রিয়েট করি যেখানে হচ্ছে আমাদের যে এলিমেন্ট গুলো আছে যাদের ইন্ডিপেন্ডেন্সি চেক করতেছি তাদেরকে স্কেলার মাল্টিপ্লাই করে যদি অ্যাড করি এবং সেটা জিরো সেট করি, তাহলে দেখা যাবে যে আমাদের তখন, এবং সেই সলিউশন যদি এমন হয় যে সবগুলো কোএফিসিয়েন্টকে জিরো না হইলে আর কোনোভাবে সমান থাকে না, তখন আর কি আমরা বলতে পারি যে ওরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কারণ যদি জিরো ছাড়া অন্য কোনো ভ্যালু থাকে, সেই সময় দেখা যাবে যে আমরা এইটাকে ইকুয়েট করতে পারবো, এক পাশে একটা কোয়ান্টিটি লিখে বাকি পাশে আরেকটা কোয়ান্টিটি লিখতে পারবো, যেটা ইন্ডিকেট করে যে ওই জিনিসগুলোর প্রভাবে আমাদের ওই একটা কোয়ান্টিটি তৈরি হয়েছে, মানে এদের প্রভাব আছে একটার উপর আরেকটার। সো দ্যাটস ওয়াই তারা আর তখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট থাকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি যেটা বলেছো, তোমাকে কি জাবের নামে না তাহের নামে ডাকে? কোনটা নামলে, কোনটাতে তুমি জাবের। জাবের, ওকে। জাবের স্যার, এটা আমার বাবার নাম। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, জাবের। জি ওকে, থ্যাংক ইউ। আচ্ছা জাবের, মানে তুমি যেটা বলেছো আমি বুঝেছি, কিন্তু তোমার ক্লাসমেটরা বা অন্যরা হয়তোবা একটু, আমি একটু ট্রাই করি। হ্যাঁ, আমারটা শোনো, তারপরে তুমি মিলাও। হ্যাঁ, ঠিক আছে, দেখি আমি একটু চেষ্টা করি। ওকে স্যার। ধরে নাও ইউ, আমি এখানে ভেক্টর না, আমি জাস্ট সিম্পলি ইউ আর ভি বলছি। হ্যাঁ, আমি যদি ইউ ইকুয়াল টু 2v লিখি, সো এটা থেকে আমি কি বলতে পারি স্যার? ভি ইকুয়াল টু হাফ অফ ইউ, তাই তো? আচ্ছা, এখান থেকে আমি কি বলতে পারি স্যার? যে ইউ বেসিক্যালি ভি এর উপর ডিপেন্ডেন্ট, তাই তো? ইউ ইজ ডিপেন্ডেন্ট অন হোয়াট? ডিপেন্ডেন্ট অন ভি। সিমিলার ওয়েতে তাহলে এটাও বলা যায়, ভি ইজ ডিপেন্ডেন্ট অন ইউ, তাই তো? এতটুকু তো আমরা বুঝি, এখানে তো কারো কোনো আপত্তি নাই। এতটুকু কারো কোনো আপত্তি আছে? না স্যার। তার মানে আলটিমেটলি ইউ ইকুয়াল টু ভি, 2v, অথবা ইউ ইকুয়াল টু ভি, অথবা ইউ ইকুয়াল টু হাফ, অথবা যেটাই লিখি, যদি এরকম লিখি, তাহলে তখন এই দুইটা সেন্টেন্সকে আমরা যদি একসাথে কম্বাইন করি, তাহলে আমরা এটা বলতে পারি না ইউ অ্যান্ড ভি আর
ডিপেন্ডেন্ট অন ইচ আদার, এটা বলা যায় কিনা? জি স্যার। এটা বলতে পারি। তার মানে ইউভি ডিপেন্ডেন্ট। কিভাবে ডিপেন্ডেন্ট, কি রিলেশন ডিপেন্ড সেটা। আচ্ছা, এটাতে দুইটা জিনিস। আমি যদি এখন আমি ইউ ভি ডাব্লিউ, তার মানে আমি যদি এই তিনটা নিয়ে একটা সেট চিন্তা করি, তিনটা এলিমেন্ট, সো আমি যদি ইউ ইকুয়াল টু লিখতে পারি ভি প্লাস 2w, লিখতেই পারি। এখান থেকেও সিমিলার হয়তো বলতে পারবো না যে ইউ ভি ডাব্লিউ আর ডিপেন্ডেন্ট, এটা বলতে পারবো কিনা স্যার? আমাকে শুধু এতটুকু বলো। আমি যদি ইয়েস স্যার। এইটা লিখতে পারি তাহলে আমি বলতে পারবো যে ইউ ভি ডাব্লিউ আর ডিপেন্ডেন্ট। কেন ডিপেন্ডেন্ট সেটা বোঝাতে পেরেছি তো নিশ্চয়ই। যদি আমরা এটা থেকে চিন্তা করি তাহলে সিমিলার হয়তো আমরা এটাও বলতে পারি। সো এখানে তিনটা এলিমেন্ট না নিয়ে যদি আমি চারটা বা এর সঙ্গে এলিমেন্ট নিয়ে, তা এরকম একটা কোনো রিলেশন থাকা মানে বলতে পারবো তারা ডিপেন্ডেন্ট। এতটুকু ক্লিয়ার স্যার? শিওর এতটুকু ক্লিয়ার তো? ইয়েস স্যার। স্যার ভি আর ডাব্লিউ এর মধ্যে কি কোনো রিলেশন আছে নাকি এমনিতেই ভি প্লাস 2w হচ্ছে ইউ? ভি প্লাস টু, আমি এটা লিখেছি যদি এমন হয় কোনো রিলেশন নাই, আমি এমন ভাবে লিখলাম যে ইউ ইকুয়াল টু ভি প্লাস 2w, অথবা অন্য কিছু হোক, এই টাইপের যে কোনো একটা ইকুয়েশন। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে তো স্যার যে কোনো কাউকেই যে কোনো কারোর সাথে যোগ করা যায়, যেমন ভি আর ডাব্লিউ কে আপনি যোগ করলেন, তাহলে তো সবাই সবার উপর ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, আমি তাই বলেছি। এখানে যদি এরকম একটা রিলেশন থাকে তাহলে তখন বলবো যে ইউ ভি ডাব্লিউ আর ডিপেন্ডেন্ট, তাই তো বলছি আমি। আমি তো ইন্ডিপেন্ডেন্ট বলি। আচ্ছা স্যার। মানে এরকম যদি একটা ধরে নাও এরকম একটা রিলেশন তাদের মধ্যে আছে। হ্যাঁ, এখন ইউ ভি ডাব্লিউ এর মান কি সেটা আমি বলিনি। যদি এদের থেকে এরকম একটা রিলেশন আমি লিখতে পারি, ধরে নাও এরকম একটা রিলেশন তাদের মধ্যে আছে, যে তার মানে রিলেশন থাকা মানে কি তারা ডিপেন্ডেন্ট। ঠিক আছে, জি স্যার। ওকে। সো আমি এখন যদি ট্রাই করি যে ইকুয়েশনটা আমার হাতে অলরেডি আছে, আমি যদি আহ, এটাকে লেখার ট্রাই করি, আমি এক সাইডে এনে লিখতে পারি না ইউ মাইনাস 2v ইকুয়াল টু 0 লেখা যায়? জি স্যার। আচ্ছা, এটাকে যদি আর একটু মডারেট করে লিখি, ইউ সেম জিনিস, তাই তো লেখা যায় না? জি স্যার। আচ্ছা, এটাকে যদি সিম্পলিফাই করে লিখতে চাই, ইউ প্লাস মাইনাস 1 ইন্টু ভি প্লাস মাইনাস 2 ইন্টু ডাব্লিউ ইকুয়াল টু 0 লিখতে পারি এটা স্যার, তাই তো? কোনো সমস্যা আছে এখানে এটা লিখতে? তার মানে আমি যদি এটাকে আলফা 1 ইউ প্লাস আলফা 2 ভি প্লাস আলফা 3 ডাব্লিউ ইকুয়াল টু 0 বলি, তার মানে আলফা 1 ইকুয়াল টু 1, আলফা 2 ইকুয়াল টু -1, আলফা 3 ইকুয়াল টু -2, হয়তো হয় না? জি স্যার। আচ্ছা, তার মানে এরা ডিপেন্ডেন্ট ছিল, দ্যাটস ওয়াই এমন। এখন ধরে নাও তুমি দুইটা, আবার আমি যদি আবার দুইটা ভেরিয়েবলকে চিন্তা করি, হ্যাঁ, বা দুইটা ইউ এবং ভি কে যদি চিন্তা করি, ধরে নাও ইউ এন্ড ভি, এদের মধ্যে কোনো রিলেশন নাই, কাউকে কারো মাধ্যমে এক্সপ্রেস করতে পারি না। বাট আমার হিসাবটা হচ্ছে যে আমি এদের মধ্যে একটা রিলেশন লিখতে চাই, সেই রিলেশনটা রাইট সাইডে 0 রাখতে চাই। সব জায়গায় যেহেতু 0 ছিল আমি 0টাকে ফিক্সড রাখতে চাই। তার মানে আমি কিছু একটা লিখতে চাই এদের মধ্যে ইকুয়াল টু 0। কখন লিখতে পারবো স্যার এটা, কখন হওয়া সম্ভব? আমি যদি আবারও একটু রিপিট করি, আমার ইউ এবং ভি এমন কিছু একটা ধরলাম
যে এই ইউ এবং ভি এর মধ্যে কোনো রিলেশন নাই, কেউ কারোর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি না, বাট আমার ইচ্ছা হয়েছে আমি তাদেরকে এই ফরম্যাটে লিখতে চাই, এই যে ইউ প্লাস -2v ইকুয়াল টু 0, অথবা α1u প্লাস α2v প্লাস α3w ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0 ফর্মে আমি লিখতে চাই, এটা হচ্ছে আমার ইচ্ছা। বাট তাদের মধ্যে কোনো রিলেশন নাই, যেমন এখানে একটা রিলেশন ছিল ইউ ইকুয়াল টু 2v, v ইকুয়াল টু হাফ অফ ইউ, অথবা ইউ ইকুয়াল টু v প্লাস 2w, এরকম কোনো রিলেশন এই ইউ এবং ভি এর মধ্যে নাই। বাট তাদের এরকম যোগ করে আমি 0 লিখতে চাই, কখন লেখা সম্ভব স্যার? সবগুলো কোএফিসিয়েন্ট 0 হইলে আর কি। এটা কখন সম্ভব? যদি এইটার কোএফিসিয়েন্ট 0 দিই এবং এটার কোএফিসিয়েন্ট 0 দিই, নতুবা কি পসিবল? না স্যার। তারপর এখানে α1 ইকুয়াল টু α2 ইকুয়াল টু হট 0। আচ্ছা, এই রিলেশনে আমরা কি বলেছি? ইউ অ্যান্ড ভি আর ডিপেন্ডেন্ট অর ইন্ডিপেন্ডেন্ট? independent. ইন্ডিপেন্ডেন্ট। বুঝাইতে পেরেছি এতটুক? ক্লিয়ার এটা? জি স্যার। সিমিলার ওয়েতে আমি যদি এখানের যে ইউ ভি ডাব্লিউ ছিল ধরে নাও তাদের মধ্যে এরকম কোনো রিলেশন নাই, বাট আমি এদেরকে যোগ করে 0 লিখতে চাই, কখন লেখা সম্ভব? α1, α2, α3 সমান 0. তার মানে এদের কোএফিসিয়েন্ট গুলোকে 0 করে দিলেই তো তখন সম্ভব। জি স্যার। তার মানে α1, α2, α3 all of them are equal 0। যদি এইটা এরকম হয় তখন আমরা কি বলতে পারবো? ইউ ভি and W are linearly independent। এতটুকু বুঝি স্যার? জি স্যার। এইটা বলতে পারি? জি স্যার। আচ্ছা, তার মানে এখন আমি যদি বলি যে কোনো দুইটা বা তিনটা এলিমেন্ট বা দুইটা বা তিনটা বা n সংখ্যক ভেক্টর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, এইটা ডেফিনেশন কি তাহলে এভাবে দিতে পারি যে তাদের লিনিয়ার কম্বিনেশন ইকুয়াল টু যদি 0 হয়, এটাকে আমি α1 এই যে যেটাকে বললাম এটাকে লিনিয়ার কম্বিনেশন বলা যায় না? এটা লিনিয়ার কম্বিনেশন অফ ইউ ভি ডাব্লিউ বলা যায় না? এদের লিনিয়ার কম্বিনেশন ইকুয়াল টু যদি 0 হয় এবং α1, α2, α3 সবাই যদি তাদের ভ্যালু যদি সবাই 0 হয় তাহলে ইউ ভি ডাব্লিউ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি α1, α2, α3 এদের সবার ভ্যালু 0 না হয় তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এতটুকু বলা যায় কিনা? ধরে নাও তোমাকে বলা হলো এস, এখানে যে আমি যে সেটটা লিখেছি এই এস সেটের যে ভেক্টর গুলো আছে এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট এটা চেক করতে বললো, তাহলে আমি কি করতে পারি? আমি এরকম করতে পারি না যে তাদের লিনিয়ার কম্বিনেশন ইকুয়াল টু 0 লিখবো, α1u প্লাস α2v প্লাস α3w ইকুয়াল টু 0 লিখবো। 0 লেখার পরে যদি দেখি α1, α2, α3 সবাই 0 ইকুয়াল টু 0 তাহলে তাদেরকে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি দেখি তাদের মধ্যে কেউ না কেউ নন জিরো ভ্যালু আছে তাহলে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। এই ডেফিনেশন বলতে পারি কিনা? জি স্যার। জি স্যার। সবাই এগ্রি করো? স্যার কোনো একটা যদি 0 হয় বাকিগুলা নন 0 হয়। কোনো একটা 0 বাকিগুলো নন জিরো, তার মানে তোমাকে আমি আবারও বলছি ডেফিনেশনটা হচ্ছে সবগুলো কোএফিসিয়েন্ট যদি 0 হয়,
সবগুলো, দ্যাট মিনস আলফা 1 আলফা 2 আপ টু আলফা n সবাই যদি এক্স্যাক্টলি 0 হয় তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলবো। আর এর বাইরের যে কোনো কেস হওয়া মানে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে? জি স্যার। সো এই ডেফিনেশন বুঝি কিনা আমরা সবাই যারা আছি এখানে? জি স্যার। আমি বইয়ের ফর্মাল ডেফিনেশন যাব আচ্ছা স্যার, তার আমরা আগে। তো হ্যাঁ বলো। জি স্যার, আমরা তো বুঝতে পারছি যে স্যার তারা প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্ট, একটা আরেকটার উপর ডিপেন্ড করছে না স্যার। তো আমরা এই লিনিয়ারলি এই ওয়ার্ডটা এখানে ইউজ করছি কেন, ওইটার ব্যাখ্যাটা যদি একটু বলতেন স্যার। যে আমরা এটা লিনিয়ারলি লিনিয়ারলি বিকজ এখানে দেখো সবগুলো লিনিয়ার টার্ম। হ্যাঁ, আলফা 1 ইউ, আলফা 2 ভি, আলফা 3 ডাব্লিউ, হ্যাঁ সবগুলো লিনিয়ার টার্ম। এখানে কিন্তু ইউ ইন্টু ভি বা ইউ স্কোয়ার ভি ভি টু দি পাওয়ার 3 এরকম কিছু নাই। হ্যাঁ, লিনিয়ার কম্বিনেশন আমরা যেভাবে বুঝেছি না স্যার, লিনিয়ার জি কম্বিনেশন এখানে এক্স্যাক্টলি যেহেতু এই ফর্মে, দ্যাটস এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, স্কেলার মাল্টিপল দিয়ে বলা। হ্যাঁ, এখানে দেখো সবগুলোর স্যার। কফিসিয়েন্ট কিন্তু এখানে আলফা 1 আলফা 2 এরা সবাই একটা কফিসিয়েন্ট এবং সবগুলো রিয়েল নাম্বার। হ্যাঁ, এরা স্কেলার। ঠিক আছে স্যার? জি স্যার। আর স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার, যেটা হচ্ছে আমি ধরে নিলাম স্যার আলফা 1 আলফা 2 আলফা 3 এর মধ্যে আলফা 2 আর আলফা 3 সমান 0। শুধুমাত্র আলফা 1 ইউ, মানে ওইটার টার্মের মধ্যে যে শুধু আলফা 1টা ওইটা 0 না। তো সেক্ষেত্রে তারা কেন ডিপেন্ডেন্ট স্যার? সেক্ষেত্রে তো আমরা পাচ্ছি যে আলফা 1 ইউ সমান 0, তো সেক্ষেত্রে কেন তারা ডিপেন্ডেন্ট হবে স্যার? আমি ধরে নিচ্ছি আলফা 2 আলফা 3 সমান 0, বাট আলফা 1 0 না। তো সেক্ষেত্রে আমরা কেন তাদেরকে ডিপেন্ডেন্ট বলছি? বলো, আবার আমাকে বলো, পুরো এক্সাম্পলটা বলো। ইউ ইকুয়াল টু হট? স্যার আলফা 1 সমান শুধুমাত্র 0 না, আর আলফা 2 আলফা 3 সমান হচ্ছে 0। তো আমাদের ডেফিনিশন অনুযায়ী তো আমরা তাদেরকে ডিপেন্ডেন্ট বলবো। তো তাদের ডিপেন্ডেন্ট আলফা বলার কারণটা কি স্যার? লিখি আলফা 1 ইউ প্লাস আলফা 2 ভি প্লাস আলফা 3 ডাব্লিউ ইকুয়াল টু 0 লিখলাম। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। সো তুমি এখন বলছো যে আলফা 1 আলফা 2 আর আলফা 3 সমান হচ্ছে 0। মানে স্যার তখন তো ইউটা স্যার আলফা 0 2 আর হবে। আলফা 3 সমান হচ্ছে 0। আলফা 2, আচ্ছা হ্যাঁ, আলফা 2 তখন তো আর ইউটা 0, কিন্তু আলফা 2 আর আলফা 3 0, আলফা 3 সমান হচ্ছে 0। আলফা 1 জি নন স্যার। জিরো, তাই তো তো? শুধুমাত্র আলফা 1। জি স্যার। এরকম এই সিনারি বলছো তো তুমি? জি স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি বলছো, যে এই ক্ষেত্রে আমরা কি বলবো তখন? স্যার হচ্ছে স্যার ইউটা তখন এক্ষেত্রে তো 0 হবে, তখন তো ইউ 0 জিরো হবে স্যার। ভেক্টর তো সবার সাথে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর কি। তার মানে এইটা কখন হবে? হ্যাঁ, এটা যদি জি হয় স্যার, তার যখন মানে ইউটা 0। তখন ইউটা 0 হবে, তাই তো? তো সেক্ষেত্রে আমরা এখানে ডিপেন্ডেন্ট বলছি, রিজনটা কি স্যার? কারণ এটাই বলছি স্যার। সেক্ষেত্রে আমাদের ডেফিনিশন তো বলে যে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তো ডিপেন্ডেন্ট যে আমরা বলছি, এর রিজনটা কি স্যার, মানে এর পিছনের ব্যাখ্যাটা কি? তার যে মানে ইউ তুমি সমান 0 হলো, তো ইউ এর ভ্যালু তো 0 পাইলাম, তো স্যার ইউ 0 হলে তারা ডিপেন্ডেন্ট কিভাবে হয় এটাই জানতে চাচ্ছি স্যার, যে ইউ ভি এর উপর কিভাবে ডিপেন্ডেন্ট? ইউ এখানে কিন্তু ইউ ভি এর উপর ডিপেন্ডেন্ট কিনা দেখো। আচ্ছা আচ্ছা, তো আমি তোমার কোশ্চেন যদি আমি এভাবে ক্লারিফাই করি। হ্যাঁ, ধরে নাও ইউ ইকুয়াল টু 2 ভি লিখলে, হ্যাঁ, বাট ইউ and w are linearly independent। হ্যাঁ, আমি বলতে পেরেছি? ইউ জি স্যার। and w are linearly independent, তার মানে ইউ এবং w এর মধ্যে কোনো রিলেশন নাই। বাট যখন তুমি ইউ ভি এবং w কে একসাথে কনসিডার করবে তখন এদেরকে কি বলবে? এরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। তখন এরা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এখানে কিন্তু শুধু দুইটা বা একটা নিয়ে না, মানে তোমাকে যাদের নিয়ে ডিসকাস করছো তখন দেখো তখন কি লেখা যাবে। ইউ আর 2v, যেমন আমি ইউ এবং ডাব্লিউর সাথে কোনো রিলেশন নাই, বাট আমি ইউ ইকুয়াল টু এটা লিখতে পারবো না স্যার, 2v প্লাস 0w, এটা লেখা যাবে না? জি স্যার। এই রিলেশন থেকে আমি কি বলতে পারবো? ইউ ভি ডাব্লিউ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। লিনিয়ারলি
ডিপেন্ডেন্ট। আমি বুঝতে পেরেছি স্যার? মানে যখন তুমি জি স্যার একটা সেট চিন্তা করবে তার মধ্যে কেউ একটা যদি ধরো একটা সেটের মধ্যে 5 জনের মধ্যে একজন অন্য আরেকজনের উপর ডিপেন্ডেন্ট, বাকিরা কেউ কারোর উপর ডিপেন্ডেন্ট না, তাও তুমি পুরো সেটটাকে বলতে হবে তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমি বুঝতে পেরেছি স্যার? জি স্যার এটা তো বুঝতে পারছি স্যার, কিন্তু প্রশ্ন হলো যে স্যার ইউ সমান 0 হলে ইউ কিভাবে অন্যদের উপর ডিপেন্ডেন্ট হয়, বা এখানে কেন তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট? ইউ সমান তো আমরা 0 পেয়ে গেলাম স্যার, তো এখানে কেন লিনিয়ারলি ডিপেন্ডেন্সিটা আসছে স্যার? আচ্ছা স্যার, জিরো ভেক্টর তো হচ্ছে মানে সব ভেক্টরের উপরে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, মানে যে কোনো সেটের সাথে। যখন তোমার ইউ জিরো হবে, এক্স্যাক্টলি দেখো তুমি যে যখন ইউ জিরো হবে, হ্যাঁ ইউ জিরো না, ইউ ইউ যদি জিরো হয়, জিরো এলিমেন্ট মানে ইউ ইকুয়াল টু আলটিমেটলি ইউ ইকুয়াল টু জিরো, হ্যাঁ, তো ভি ডাব্লিউ এন্ড জিরো, হ্যাঁ জি স্যার ব্যাপারটা এরকম এসেছে না তোমার ইসে, ভি ডাব্লিউ এন্ড জিরো, তাই তো? জি জি স্যার যেহেতু আমাদের ইউ জিরো, হ্যাঁ ঠিক আছে স্যার। জি স্যার তো এক্ষেত্রে কি এটা এই তিনটা চিন্তা করলে কি হয়, তোমার যেহেতু আলফা টু আলফা থ্রি জিরো। জি স্যার, তাহলে আমাদের ডেফিনেশন তো বলছি স্যার যে তারা ডিপেন্ডেন্ট, কিন্তু এটা তারা কিভাবে ডিপেন্ডেন্ট হয় সেটা বুঝতে পারছি না স্যার। কিভাবে ডিপেন্ডেন্ট হয় সেটা বুঝতে পারছো না? জি স্যার, মানে আচ্ছা মানে আচ্ছা, এখানে তো ভি ডাব্লিউর উপর ডিপেন্ড করছে না, জিরোর উপর ডিপেন্ড করছে না, ডাব্লিউ কারোর উপর ডিপেন্ড করছে না, জিরো কারোর উপর ডিপেন্ড করছে না। এইটা তো স্যার বাই ডেফিনিশন লিনিয়ার ডিপেন্ডেন্সি এইভাবে ডিফাইন করছি আমরা, এরকম না? এখানে তোমার ইউ জিরো, আলফা টু আলফা থ্রি জিরো ধরেছো, এবং তাদের যোগফল ইকুয়াল টু জিরো, তাই তো? জি স্যার আমি যদি তোমার পয়েন্ট বুঝে থাকি, মানে সেক্ষেত্রে তোমার কোশ্চেন হচ্ছে, তার মানে এখানে ভি আর ডাব্লিউর পরিচয়টা কি? ভি আর ডাব্লিউ কি হতে পারে? ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু আলফা টু আলফা থ্রি জিরো। না মানে আলফা টু আলফা থ্রি জিরো, তার কারণে ভি আর ডাব্লিউ ইন্ডিপেন্ডেন্ট তা কিন্তু বলা যাবে না, হ্যাঁ। ভি আর ডাব্লিউর পরিচয়টা তখন কি হবে? ভি আর ডাব্লিউ কি তাও কি জিরো? না স্যার, তো জিরো না। জিরো হতে পারে, নন জিরো হতে পারে, তাই তো? জি স্যার জি স্যার, যে কোনটা হতে পারে। আচ্ছা, আমি যদি ইউ সরি, তার মানে দেখো স্যার, তুমি যে কোনো সেটের সাথে, হ্যাঁ ধরে নাও ইউ বাদ, শুধু ভি আর ডাব্লিউ আছে, হ্যাঁ ভি আর ডাব্লিউ আছে, যদি এই সেটটা এটা চিন্তা করো, এদের সাথে তোমার রিলেশনটা কি? ভি এবং ডাব্লিউ, এই সেটের সাথে তো আমি যদি আমি জিরো ভি ডাব্লিউ এন্ড জিরো অ্যাড করি, হ্যাঁ, এবং তখন আমরা বলছি ভি ডাব্লিউ আলফা ওয়ান, আমি ভি বললাম, আচ্ছা আলফা ওয়ান আর আলফা টু ভি, আলফা থ্রি ডাব্লিউ ইকুয়াল টু জিরো যদি বলি, এরা কি বলো? এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট স্যার আর ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট স্যার। যদি এটা লিখতে পারি, স্যার ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু আমরা তো ধরে নিচ্ছি আলফা টু আলফা থ্রি জিরো। হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট স্যার, ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু আমরা ধরে নিচ্ছি আলফা টু আলফা থ্রি সমান জিরো। এখন যদি আলফা ওয়ান জিরো বলি, যদি এটা বলি, হ্যাঁ এটা তো জিরো এলিমেন্ট, তাই তো? তাই না? জি স্যার আচ্ছা,
এখন এটা যদি লিখি আলফা ওয়ান তো জিরো না, আলফা ওয়ান কি জিরো? না স্যার। আলফা ওয়ান নট ইকুয়াল টু জিরো না, তাই তো? জি স্যার। আচ্ছা যদি হয় তাহলে জি স্যার। এখন আলফা ওয়ান দেখো, এখন আলফা ওয়ান নট ইকুয়াল টু জিরো, তার মানে কি এই পুরো সেটটা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট? এরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট বলো? স্যার লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। স্যার এটাই তো বুঝতে পারছি না স্যার, ডেফিনিশন তো বলছে ডিপেন্ডেন্ট স্যার, কিন্তু এটাই বুঝতে পারছি না স্যার কিভাবে ডিপেন্ডেন্ট হয় স্যার। মানে স্যার প্রশ্নটা এখানে আর কি স্যার, যে ডেফিনিশন তো বলছে এটা ডিপেন্ডেন্ট হওয়ার কথা, কিন্তু এটা কিভাবে আলফা ডিপেন্ডেন্ট ওয়ান হয় এটা যদি বুঝতে পারছি জিরো না হয় তাহলে তো জিরো ভেক্টর লেখার জন্য আমার মানে সবগুলা কোএফিসিয়েন্ট তো জিরো হওয়া দরকার। সো ওই হিসাবে তো ডেফিনিশনই তো ইমপ্লাই করে যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না। এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আচ্ছা দেখো এই যে মানে এই এখানে জিরো থাকার কারণে কেন লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলো, সেটাই তো কোশ্চেন, তো সেটা। না। জি স্যার। যদি এখানে জিরো থাকে, হ্যাঁ, তার মানে কোন সেটের মধ্যে জিরো ভেক্টর থাকে, জিরো এলিমেন্ট থাকা মানে সেটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তো জি আমরা স্যার। এরকম একটা কিন্তু ওর কোশ্চেন হচ্ছে কেন এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলো। হ্যাঁ, আচ্ছা সেই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হওয়ার আমাদের ডেফিনেশনের মধ্যেই সেটা আছে। হ্যাঁ, তো আমরা যে ডেফিনেশন দিয়েছি যে আলফা ওয়ান, আলফা টু, আলফা থ্রি এরা কি হতে হবে, বা আলফা এন সবাই কি হতে হবে, এরা যদি সবাই ইকুয়াল টু জিরো হয় তাহলে আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলবো, ইন্ডিপেন্ডেন্ট বলবো। আর যদি এরা সবাই জিরো না হয় তাহলে তাদেরকে আমরা বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? সরি, লিনিয়ার, যদি সবাই জিরো না হয় তাহলে বলবো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর সবাই জিরো হলে বলবো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? জি স্যার। জি স্যার। এখন কোশ্চেন হচ্ছে এটা কিভাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলো, তাই তো স্যার? জি স্যার। জি স্যার। আচ্ছা, কিভাবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হলো, তার মানে আমি যেহেতু এই জিরো এলিমেন্টটাকে আমি যদি এই জিরোটাকে বাদ দাও স্যার, এই জিরো এলিমেন্টটাকে ধরে নাও বাদ, হ্যাঁ, এটা ক্রস, ঠিক আছে স্যার, এটা বাদ, জি স্যার। এটা নাই, তাহলে জিরো এলিমেন্টকে কার মাধ্যমে এক্সপ্রেস করেছে স্যার? ভি আর ডাব্লিউ কে এক্সপ্রেস করেছে না? জি স্যার। ভি আর ডাব্লিউর মাধ্যমে এক্সপ্রেস করেছে না এখানে? এই জি ভি স্যার। আর ডাব্লিউর লিনিয়ার কম্বিনেশন আকারে কাকে এক্সপ্রেস করেছো? জিরো। এই জিরো আর এই জিরো এক না? এই জিরো আর এই জিরো তো এক জিরো এখানে, জি স্যার। তাহলে জিরোকে কার মাধ্যমে এক্সপ্রেস করেছো? স্যার ভি আর ডাব্লিউ, কিন্তু এখানে আলফা টু আলফা থ্রি দিয়ে স্যার জিরো, তো সেক্ষেত্রে কি আমরা বলতে পারি স্যার ডাব্লিউ আর ভি এর উপর ডিপেন্ডেন্স জিরো? আলফা টু আলফা থ্রি তো জিরো ধরলাম স্যার। ভি আর ডাব্লিউ এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, সেটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি জিরোকে কার মাধ্যমে এক্সপ্রেস করছো? না স্যার, জিরোকে অন্য ভি আর ওই ডাব্লিউর মাধ্যমে। ভি আর ডাব্লিউর মাধ্যমে এক্সপ্রেস করছো না? আমার কথা কি বুঝতে পারছো জি স্যার? স্যার। শুধু যদি তুমি ভি আর ডাব্লিউর শুধু ভি আর ডাব্লিউ কে নিয়ে চিন্তা করো তাহলে ভি আর ডাব্লিউ কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু যখন জি তুমি স্যার জিরোকে ইন্ডিপেন্ডেন্ট। কনসিডার করবা তাহলে জিরোকে কার জি স্যার, মাধ্যমে জিরোটা এক্সপ্রেস কিন্তু করছো? ডাব্লিউ আর ভি এর মাধ্যমে। জি স্যার, ডাব্লিউ আর ভি এর মাধ্যমে। এক্সপ্রেস করতে পারছো তো? জি স্যার। জিরোকে ভি আর ডাব্লিউর মাধ্যমে এক্সপ্রেস করতে পারছো না? অবভিয়াসলি পারছো, কি বলো? জি স্যার পাচ্ছি। তাহলে কি তারা ডিপেন্ডেন্ট জি হবে স্যার না পাচ্ছি। ইন্ডিপেন্ডেন্ট হবে, কোনটা? ইন্ডিপেন্ডেন্স আর কিছু না। তারা ডিপেন্ডেন্ট, তাই তো? তারা ডিপেন্ডেন্ট, অবভিয়াসলি তারা ডিপেন্ডেন্ট না, মানে এই সেটটা কি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট? এই সেটটা ভি ডাব্লিউ জিরো এটা ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট? হ্যাঁ এটা হচ্ছে স্যার ডিপেন্ডেন্ট সেট, ভি ডাব্লিউ এবং জিরো ইনক্লুড থাকলে। ভি ডাব্লিউ এবং জিরো, যদি জিরো ইনক্লুড থাকে তাহলে এই সেটটা কি ডিপেন্ডেন্ট সেট আর ইন্ডিপেন্ডেন্ট সেট? ডিপেন্ডেন্ট সেট।
আমার কথা কি বুঝতে পারছো স্যার? এটা ডিপেন্ডেন্ট সেট। কেন ডিপেন্ডেন্ট বোঝাতে পেরেছি? ডিপেন্ডেন্ট জি স্যার বুঝতে পেরেছি তার মানে কোন সেটের মধ্যে যদি জিরো এলিমেন্ট থাকে তাহলে অবভিয়াসলি সেই সেটটা কি হয় তখন? ডিপেন্ডেন্ট হয় ডিপেন্ডেন্ট সেট। বুঝাতে পারছি স্যার? এখন ক্লিয়ার? জি স্যার বুঝতে পেরেছি স্যার আরেকটা ওয়েতেও বলা যায়। বলো। আচ্ছা, সেটা হইতেছে যদি আমি এরকম নেই, একটা নিলাম হচ্ছে মানে ইউ ভেক্টর ভি ভেক্টরকে ডিফাইন করলাম 5 টাইমস আই, আর ডাব্লিউ ভেক্টরকে ডিফাইন করলাম -2.5 টাইমস আই। ভি ইকুয়াল টু 5 টাইমস আই, হুম ডাব্লিউ ইকুয়াল টু আহ, বলো 2.5 টাইমস আই বা -2.5 টাইমস। -2.5 টাইমস আই। হ্যাঁ, আই মানে হচ্ছে ওই বেসিস ভেক্টর আর কি। হ্যাঁ হ্যাঁ। তো এখন তো আমি চাইলে ভি -2w যদি সরি ভি +2w বলি, সেটা তো জিরো ভেক্টর দিবে। মানে হ্যাঁ। আমি চাইলে অপর পাশের দিয়ে লিখেও তো এটাকে, মানে ওর কোশ্চেন হয়তো এরকম ছিল যে কিভাবে ডিপেন্ড। এখানে এখানে তোমার আলফা 1 আলফা 2 তো যে ও না ও বলেছে এটা, এখানে কিন্তু আলফা 1 আলফা 2 নন জিরো। হ্যাঁ, তোমার যেটা তুমি যেটা বলেছো এটা আলফা আলফা 1 আলফা, এখানে আলফা 1 কত? আলফা 1 1, আলফা 2 হচ্ছে সরি, হ্যাঁ আলফা আলফা 1 আলফা 2 হচ্ছে 2 আমার কথা বুঝছো? না না স্যার, সেটা বুঝতে পারছি, বাট ফ্যাক্ট হচ্ছে মানে এইটা কেসেও তো মানে বোঝা যাচ্ছে যে জিরোর উপরে আসলে তারা ডিপেন্ডেন্ট হইতে পারে আর কি, মানে কিছু ভ্যালু দিয়ে। মানে আলটিমেটলি জিরো যদি থাকে তার মানে আমরা এখানে জিরো, এই জিরো বলতে বেসিক্যালি জিরো এলিমেন্ট। আমি তো এখনো ভেক্টরে বলিনি, আমি নর্মালি ইউভি দিয়ে প্রকাশ করছিলাম। তাহলে তুমি ধর এখানে যদি জিরোটা নাও তাহলে আলফা 1 যে কোনো মান দিলে তো আলটিমেটলি এটা কি হবে? জিরো হবে না? জিরো হবে তো। তখন ইকুয়েশন দাঁড়াবে কি হবে? আলফা ভি প্লাস আচ্ছা আলফা 2 ভি আলফা 3 ডাব্লিউ ইকুয়াল টু জিরো, তাই তো? আবার এই জিরোটা কার এলিমেন্ট? আচ্ছা স্যার, বুঝতে পারছি, সমস্যা নেই। ওই এই সেটের এলিমেন্ট। দ্যাটস ওয়াই জিরো জিরো যদি সেটের মধ্যে থাকে তাহলে অবভিয়াসলি তারা, তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে জিরোকে আমি এক্সপ্রেস করেছি ভি এবং ডাব্লিউর মাধ্যমে। হ্যাঁ, জি স্যার, ঠিক আছে। তো ঠিক আছে। এই কারণেই যদি কোনো এলিমেন্টের মধ্যে কোনো সেটের মধ্যে জিরো থাকে, তার জিরো এলিমেন্ট থাকে, তাহলে সেই সেটটাকে আমি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট সেট বলি। ক্লিয়ার স্যার? এতটুক? জি স্যার। জি স্যার ওকে। সো আমি যদি এখন এই ডেফিনেশনে আসি, এই এই স্লাইডে আমি যতটুকু বলেছি আমি এখন ডেফিনেশন দিতে চাচ্ছি। হ্যাঁ, সো ডেফিনেশনটা হচ্ছে আমি যদি এভাবে বলি, এস if S equal to V1, V2, Vr is a set of two or more vectors in a vector space V, then S is said to be a linearly independent set if no vector in S can be expressed as a linear combination of the others. A set that is not linearly independent is said to be linearly dependent. এই ডেফিনেশন বুঝি কিনা স্যার? এই ডেফিনেশন বুঝি? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি স্যার। মানে কাউকে কারো মাধ্যমে যদি এক্সপ্রেস করতে না পারি। হ্যাঁ, S is said to be linearly independent set if no vector in S can be expressed as a linear combination of others. A set that is not linearly independent is said to be linearly dependent. So সেখান থেকে যদি আমরা এটা বলি, এটা নিয়ে কারো কোনো আপত্তি আছে স্যার? জি না স্যার। আমরা এতক্ষণ এটা বলার চেষ্টা করেছি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল, মানে এটা ফর্মাল ডেফিনেশন। ফার্স্ট এরটা এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন, সেটাকে থিওরেম আকারে, দ্যাট মিনস আমি k1 k2 kr ইকুয়াল টু 0 দেখাবো, অথবা আলফা 1 আলফা 2 আলফা r ইকুয়াল টু 0 দেখাবো। আচ্ছা, আমার এক্সপেরিয়েন্স থেকে যেটা বলে, আমি স্টুডেন্ট লাইফেও হয়তো বা শুরুর দিকে আমি হয়তো বা ভালো করে বুঝতে পারিনি, বাট আমার কাছে মনে হয়েছে আমাদের স্টুডেন্টদের যখনই জিজ্ঞেস করা হয় যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট অথবা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস বলতে কি বোঝায়, অনেকেই দেখবা এই ডেফিনেশনটা খুব জোরে সোরে মুখস্থের মতো বলে দেয় যে আলফা 1 অথবা k1 v1 k2 v2 প্লাস kr vr ইকুয়াল টু যদি 0 হয় এবং
k1 k2 kr সবাই যদি 0 হয় তাহলে v1 v2 vr ভেক্টরকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর বলে। বাট এই ডেফিনেশন হয়তো বা মার্ক পাওয়ার জন্য যথেষ্ট, ঠিক আছে মার্ক পেতে পারো, হ্যাঁ, বাট এটা যদি না বুঝো এটার মানে কেন এটা ইকুয়াল টু 0 হলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে, এটার মানে যদি না বুঝো তাহলে আলটিমেটলি এটার কোনো ফায়দা নাই, হ্যাঁ। কারণ তোমাকে ইন ফিউচারে হয়তো অনেক জায়গায় ইউজ করবে যে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, এটার ডেফিনেশন বা এটার মিনিংটা যদি বুঝো তাহলে তোমার জন্য অনেক কাজ ইজি হবে। আমি যতটুকু বলেছি তাতে কি আমি ডেফিনেশন এখন ক্লিয়ার? ডেফিনেশনের সাথে এটার মিনিংটা কি সেটা বোঝাতে পেরেছি কিনা? জি স্যার। স্যার স্যার যে কোনো k1 k2 বা k3 যে কোনো একটা মান যদি কনস্ট্যান্ট ভ্যালু বা যে কোনো একটা কনস্ট্যান্ট টার্ম হয় তাহলে কি স্যার এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে? হ্যাঁ, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে। তোমাকে সবগুলো, তুমি এভাবে মনে রাখবা যে সবগুলো 0 হলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট এর বাইরে কোনো কিছু হওয়া মানে হচ্ছে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট। বুঝতে পারছি স্যার? জি স্যার। সেখানে একটা নন জিরো হোক আর 10টাই নন জিরো হোক, তুমি মনে রাখবা সবগুলো ইকুয়াল 0 হলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, আর যদি সবগুলো ইকুয়াল 0 না হয় এর বাইরে যে কেসগুলো তার জন্য লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ঠিক আছে স্যার? ক্লিয়ার স্যার এতটুক? জি স্যার। ওকে, so determine whether the vectors এত এত আর এত linearly independent or linearly dependent in R3 ডিটারমাইন করতে বলেছে। কি করব স্যার? আলফা 1 এগুলোর সাথে হচ্ছে আলফা 1 দিয়ে আলফা 2 আলফা 3 দিয়ে যোগ করব, দেন হচ্ছে ম্যাট্রিক্স ইকুয়েশন আসবে, তো তখন দেখবো যে ওটা কিভাবে সলভ করা যায় কিনা, মানে ট্রিভিয়াল সলিউশন আছে কিনা। তার মানে আমরা যেটা বলছিলে, তার মানে এখানে এদেরকে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট অথবা ইন্ডিপেন্ডেন্ট শো করার জন্য আমার ডিউটিটা কি স্যার? তাহলে আমি এদেরকে কিভাবে এক্সপ্রেস করতে পারি স্যার? আলফা 1 v1 আলফা 2 v2 আলফা 3 v3 ইকুয়াল টু 0। এই জিরোটা কি ভেক্টর জিরো না স্কেলার জিরো? ভেক্টর স্কেলার জিরো। এই ভেক্টর জিরো এটা। ও আচ্ছা, ওখানে জিরো লিখেছিলাম তো ওখানে ইউভি স্কেলার হিসেবে মানে জাস্ট ভেরিয়েবল হিসেবে দেখানোর জন্য। সেখানে যেহেতু ভেক্টর আলটিমেটলি ভেক্টর জিরো, তার মানে এটাকে সিম্পলিফাই করলে কি দাঁড়ায়? এরকম কিছু ওরা, আচ্ছা ওরা k1 k2 k3 দিয়ে দেখাচ্ছে, আমি তাহলে এটা দেখিয়ে দেখাই। k1 k2 k3 ইউজ করেছে। এটাকে সিম্পলিফাই করলে এরকম একটা 3/3 হোমোজিনিয়াস সিস্টেম আসবে না স্যার? জি কারণ এই জিরো যেহেতু R3, এই জিরোটা কার মধ্যে আছে? এই জিরোটা R3 এর মধ্যে আছে, তার মানে এই জিরো মানে হচ্ছে 0 0 0। এই k1 v1 k2 v2 প্লাস k3 v3 এটাকে সিম্পলিফাই করলে দেখো, আমি যদি ফার্স্ট এলিমেন্ট গুলোকে এটার সাথে যদি k1 দিই, হ্যাঁ, মানে k1 v1 মানে হচ্ছে k1 minus 2 k1 3 k1, হ্যাঁ, এটা যদি k2 দিই আমি 5 k2, স্যার k1 হবে না? আমি জাস্ট ইয়েগুলো লিখছি, হ্যাঁ, এই যে k v1 লিখছি, হ্যাঁ, এটার মান লিখছি আর কিছু না, বুঝছো? জি স্যার। এটা হচ্ছে k v2, সরি k2 v2, এটা k1 v1, হ্যাঁ। সো k3 v3 যদি বলা হয় k3 v3 হট 3 k3 3k3 2 k3 k3। এখন দেখো ফার্স্ট এলিমেন্ট গুলোকে যোগ করে দেখো k1 প্লাস 5k2 প্লাস 3k3 ইকুয়াল টু 0, হ্যাঁ হয়। মাইনাস 2k1 প্লাস 6k2 প্লাস 2k3 ইকুয়াল টু 0, 3k1 মাইনাস k2 প্লাস k3 ইকুয়াল টু 0, তার মানে এই হোমোজিনিয়াস সিস্টেমটা তৈরি হচ্ছে না? জি স্যার। সো
এই হোমোজিনিয়াস সিস্টেম যদি তৈরি হচ্ছে, তার মানে হোমোজিনিয়াস সিস্টেমের ক্ষেত্রে এখন আমাদের টার্গেটটা কি? আমাদের টার্গেট হচ্ছে k1 equal to what, k2 equal to what, k3 equal to what। আচ্ছা, এখন এদের লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট দেখানোর জন্য, যেহেতু এটা হোমোজিনিয়াস সিস্টেমের জন্য আমরা কি বলেছি, সিস্টেমটা অলওয়েজ কনসিস্টেন্ট, আইদার ট্রিভিয়াল সলিউশন অর নন ট্রিভিয়াল সলিউশন, তাই তো? তো যদি ট্রিভিয়াল সলিউশন হয় তাহলে v1 v2 v3 এরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে না ইন্ডিপেন্ডেন্ট হবে? যারা আমাকে শুনছো, আমি বলছি এটা একটা হোমোজিনিয়াস সিস্টেম না? এটা জি স্যার। হোমোজিনিয়াস সিস্টেম অলওয়েজ কনসিস্টেন্ট, তার মানে হচ্ছে তার আইদার ট্রিভিয়াল সলিউশন অথবা ইনফাইনাইটলি মেনি সলিউশন, এটা বলেছি না? জি স্যার। যদি এটা ট্রিভিয়াল সলিউশন হয় তার মানে k1 এর ভ্যালু কত হবে তখন? k1 k2 ট্রিভিয়াল সলিউশন k3 হলে 0 সব হবে। জিরো হবে। সব জিরো হবে। যদি এটা হয়, এটা কখন হয় বলো তো? ট্রিভিয়াল সলিউশন কখন হয়? যে একটা n by n লিনিয়ারলি সিস্টেম, ইন্ডিপেন্ডেন্ট হলে। না একটা n by n সিস্টেম, হোমোজিনিয়াস সিস্টেমের ট্রিভিয়াল সলিউশন কখন হয়? যখন হচ্ছে স্যার ম্যাট্রিক্সের ভ্যালু নন জিরো, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নন জিরো। ডিটারমিনেন্ট নন জিরো। হ্যাঁ, এটা কি বুঝতে পারছো তোমরা? এই হোমোজিনিয়াস সিস্টেম, এটাকে আমরা কি ফর্মে লিখতে পারবো স্যার? এই আর এটা হোমোজিনিয়াস, কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স টাইমস আ ভেক্টর এভাবে। তার মানে এই আমি যদি এটাকে এটা এই যেটা আছে এই হোমোজিনিয়াস সিস্টেমটাকে আমরা কিভাবে লিখতে পারবো স্যার? 1 5 3 -2 6 2 3 -1 1, this times k1 k2 k3 0 0 0। তার মানে এটাকে আমরা কি বলতে পারি? এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটাকে যদি a বলি, আর এটাকে যদি আমরা সে k ভেক্টর বলি, a কে ইকুয়াল টু এটাকে 0 বললাম, তাই তো? ঠিক আছে স্যার? জি স্যার। জি। এখন যদি a ইনভার্স থাকে তাহলে আমরা কে কি লিখতে পারি স্যার? k ইকুয়াল টু হোয়াট? a ইনভার্স 0 দিস ইকুয়াল টু 0 হবে না? স্যার ডিটারমিনেন্টটা এক্সিস্ট করলে জিরো হবে। হ্যাঁ, যদি আমি বললাম যদি a ইনভার্স যদি থাকে, এখন a ইনভার্স কখন থাকবে? যখন এটার ডিটারমিনেন্ট 0 না। তার মানে এই যে ম্যাট্রিক্সটা আছে, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি নন জিরো হয় তাহলে তো a ইনভার্স থাকবে। যদি a ইনভার্স থাকে তাহলে এইটা 3/3 সিস্টেম, তাহলে k1 k2 k3 ভ্যালু কি হবে? 0 হবে স্যার। 0 হবে। তার মানে তখন এই v1 v2 v3 এরা ভেক্টর গুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট হবে? ইন্ডিপেন্ডেন্ট হবে। ইন্ডিপেন্ডেন্ট। আর যদি এই কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ইকুয়াল 0 হয় তখন কি a ইনভার্স থাকবে? না। যদি a ইনভার্স না থাকে তাহলে এই সিস্টেমের কি ট্রিভিয়াল সলিউশন থাকবে না ইনফিনিটলি মেনি সলিউশন থাকবে? ইনফাইনাইটলি মেনি সলিউশনস। এবং সেই রকম টাইপের একটা সলিউশন তোমার হাতে দেওয়া আছে অলরেডি। আর ইনফিনিটলি মেনি সলিউশন হওয়া মানে কি k1 k2 k3 এরা কি সবাই 0? না। তাহলে v1 v2 v3 এরা কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? স্যার 0 তো হলেও হতে পারে। জিরো একটা সলিউশন, টি ইকুয়াল টু জিরো একটা সলিউশন, বাট আমি যদি টি জিরো না ধরে টি ইকুয়াল টু অন্য কিছু ধরি তাহলে k1 k2 k3 আরেকটা আসে, সো আরেকটা লিনিয়ার কম্বিনেশন হিসেবে লেখা যাবে। এখানে তোমাকে তো একটা স্পেশাল t ইকুয়াল টু 0 তো ধরলে সেটা তো একটা ধরলা, কেউ যদি t ইকুয়াল টু 0 ধরবে আর কেউ t ইকুয়াল টু 1 ধরবে, তাহলে একই তিনটা ভেক্টর কখনো কখনো কারোর জন্য ডিপেন্ডেন্ট, কখনো কারোর জন্য ইন্ডিপেন্ডেন্ট, সেটা তো হতে পারে না, তাই না? তার মানে এখানে t এর মান যদি তুমি ধরো, t এর মান যদি 2 ধরো, তাহলে কি হচ্ছে এরা?
তাহলে কি হচ্ছে বলো? -1 -1 2। হ্যাঁ, তাহলে নরমালি আমরা হোমোজিনিয়াস সিস্টেমের জন্য যে সিস্টেমের শুধুমাত্র ট্রিভিয়াল সলিউশন আছে, তাহলে তার জন্য আমরা ইনফিনিটলি মেনি সলিউশন পাই না। আর ইনফিনিটলি মেনি সলিউশন যেখানে পাই সেখানে ট্রিভিয়াল সলিউশন ওই ইনফিনিটলি মেনি সলিউশনের মধ্যেই থাকে, তাই তো? এখানে টি এর মান 0 দিলে ওই ট্রিভিয়াল সলিউশন অটোমেটিক চলে আসে। হ্যাঁ, সো এক্ষেত্রে আমরা কি বলবো, v1 v2 v3 লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট? এই যে এই সলিউশনের জন্য স্যার কি বলবো? তাহলে আমরা ডেফিনিশনটা নিয়ে আগাচ্ছিলাম, ওই ডেফিনিশন তো আর কাজ করছে না তাহলে। কেন কাজ করছে না ম্যাডাম? কারণ মানে ওইটা তো বলছে কোনটা জিরো হতে পারে, নন শুধুমাত্র জিরো জিরোতে হতে লেখা পারে। যায়, শুধুমাত্র হ্যাঁ। জিরো ছাড়া অন্য হবে না সেইটার ক্ষেত্রে। এই কারণে কিন্তু আমরা ট্রিভিয়াল বলি জিরোর ক্ষেত্রে। ওই সলিউশনটাকে তো ট্রিভিয়াল সলিউশন বলছে। হ্যাঁ, ওইটা নিয়ে কিন্তু হোমোজিনিয়াস সিস্টেম অলওয়েজ কনসিস্টেন্ট, সেটা কখন মানে এত কনফিডেন্টলি বলতে পারি কেন? কারণ হোমোজিনিয়াস সিস্টেম এই 0 0 এটা তো সলিউশন, এটা নিয়ে তো কারোর কোনো মাথায় কোনো হেডেক নাই। হ্যাঁ, ঠিক আছে, মানে এটা তো ট্রিভিয়াল সলিউশন, এটা নিয়ে কোনো ডিসকাশনের ইয়া নাই, এটা ট্রিভিয়াল, এটা ট্রিভিয়াল কেস। ঠিক আছে, আমি বলতে পেরেছি ম্যাডাম? জি স্যার, সেটা তো ঠিক আছে, কিন্তু k1 k2 k3 জিরো হয়ে গেলেই তো আমি আর বলতে পারি না যে এরা লিনিয়ারলি K1 K2 ডিপেন্ডেন্ট। কেবলমাত্র জিরো হলে এটা বলা যায়, কিন্তু K1 K2 K3 যে শুধুই জিরো তা না, এটা এই যে রিলেশনটা লেখা এটার সাথে ডিপেন্ডেন্ট। যদি টি আলাদা একটা কিছু ধরি তাহলে এই রিলেশনটা হোল্ড করে যে K1 V1 + K2 V2 + K3 V3 0। সো টি একটা টি ইকুয়াল টু 0 তো মানে জিরো ছাড়া অন্য কিছু হলেও হচ্ছে ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, অন্য কিছু ওই নিচের রিলেশন দ্বারা করে। এখানে তোমার এই রিলেশনে কি বলেছে, এই রিলেশনের মধ্যে কি তোমার k1 k2 k3 এর কি একটা মান না অসংখ্য মান? অসংখ্য মান, কিন্তু তাদের মধ্যে একটা তো জিরো। হ্যাঁ, একটা জিরো। কিন্তু শুধু জিরো তো না, শুধু জিরো তো না। আর অনেক কিছু আছে। তাহলে আমাদের ডেফিনিশনে ক্লিয়ার করে বলা উচিত ছিল। হ্যাঁ, ক্লিয়ার করে তো বলা হয়েছে। ইফ এন্ড অনলি ইফ দেয়া আছে, হ্যাঁ, দেখো এটা ডেফিনেশনে কিন্তু ক্লিয়ার করে বলা আছে ম্যাডাম। তুমি যে কোনো জিনিসকে, এটা তো ট্রিভিয়াল কেস না, তুমি জিরো লিখতে যাচ্ছ, যে ইকুয়াল টু জিরো লিখতে যাচ্ছ, তা এদের সবার আগে যদি জিরো লাগাই দাও তাহলে তো অটোমেটিক জিরো হবে। এটা নিয়ে ভাবনার কিছু আছে? এটা যে না। কেউ লিখতে পারবে। কিন্তু কারো কারো জন্য এই জিরোর বাইরেও আরো কিছু রিলেশন আছে যে যেটা লিখলে জিরো হবে, আমরা সেইগুলো নিয়ে ডিসকাস জি করছি স্যার, ম্যাডাম। হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পারছো? এটা তো জি এটা তো স্যার। ট্রিভিয়াল কেস, আমরা এই কারণে এটাকে ট্রিভিয়াল বলছি। যাদেরকে ধরো এইভাবে লেখা যায়, ধরে নাও যে 2u + 3v - w = 0 লিখলাম, তাই না ম্যাডাম? এটা লিখলাম না? জি স্যার। এক্ষেত্রে তো আমি 0u 0v 0w এটা লিখলেও তো জিরো হবে। এখন তুমি জি কোনটাকে, স্যার, এটা হ্যাঁ। ডিসকাস করবা না এটা ডিসকাস করবা, কোনটা? জি স্যার, উপরটা করব। বুঝতে পারছো? এটা ট্রিভিয়াল কেস ম্যাডাম। জি ঠিক স্যার, আছে, হ্যাঁ পেরেছি। ওকে। জি সো স্যার। আমরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট যখন চেক করতে বলবে ভেক্টরের, তাহলে আমাদের দেখো এখন হয়তোবা যার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন বা আমরা এতদিন ধরে যা ডিসকাস করছি, আহ, এই টপিক গুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে সে যেটা করবে, হয়তোবা এই যে যেটা আছে, এই যে 3/3 যে সিস্টেমটা আছে, এই 3/3 সিস্টেমকে সে মনে করবে এখান থেকে আমার k1 k2 k3 ভ্যালু দরকার। সো আমি কি করতে পারি, রো এচেলন ফর্ম ইউজ করতে পারি, রিডিউসড এচেলন ফর্ম ইউজ করে সে ওই প্রসিডিউরে যে ফাইনালি হয়তোবা k1 k2 k3 এর মান 0 বের করবে, অথবা নন জিরো কিছু একটা বের করবে। হ্যাঁ, কিন্তু যে টেকনিক্যাল, যে পুরো ওই জিনিসগুলো জানে, আমার কিন্তু এখানে k1 k2 k3 এর এক্সাক্ট কি ভ্যালু সেটা দরকার না। আমার জানার দরকার কি, যে k1 k2 k3 সব, তারা কি সবাই অল অফ দেম আর ইকুয়াল 0 1 নট, এটাই তো জানা দরকার। আমি কথা বুঝতে পারছি? সো এখানে যদি তোমার আগের জিনিসগুলো ক্লিয়ার না থাকে তাহলে তুমি টেকনিক্যাল হতে পারবে না, তখন তোমার ক্যালকুলেশন বেড়ে যাবে এবং দিন শেষে হয়তো বা ক্যালকুলেশন করতে যা ভুল হবে, ভুল হয়তো ভুল কমেন্ট করবে, অটোমেটিক্যালি মার্ক কমে যাবে। বাট যার আগের যে জিনিসগুলো, আগের যে কনসেপ্ট গুলো আমরা ইয়ে করেছি সেগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে এখানে ইজিলি এটা ডিটারমিনেন্ট বের করে দেখাবে যে এটা ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0, দ্যাটস এটা ইনভার্স আছে, দ্যাটস ওয়াই এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর যদি দেখা ডিটারমিনেন্ট ইকুয়াল টু 0 তার মানে এটা ট্রিভিয়াল সলিউশন নাই, তার মানে ইনফিনিটলি মেনি সলিউশন আছে, তাহলে দ্যাটস ওয়াই এটা অবভিয়াসলি এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমি ক্লিয়ার স্যার?
ইয়েস স্যার। এটা কি করব স্যার? কাজ তো মেবি একই, কি বলো? জি স্যার, জি, একই, আবার সিস্টেম 4 অফ by 4। ইকুয়েশন সলভ করতে হবে। এখানে এখানে দেখো তোমার 3টা ভেক্টর আছে, বাট ভেক্টর গুলো R4 এর মধ্যে, তাই তো? R4 এর ভেক্টর না এটা? জি স্যার। জি স্যার। পারবো আমরা স্যার এটা? জি স্যার। লিনিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ পলিনোমিয়ালস, তাহলে কি হবে স্যার? পলিনোমিয়ালস এর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্স কিভাবে খুঁজবো? স্যার প্রসেস একই, আমি যেহেতু পলিনোমিয়াল গুলো ভেক্টর, আমি আবার এই লিনিয়ার কম্বিনেশন নিব। প্রসেস সেম, একই সেম প্রসেস। মানে শোনো, আমি বারবার তোমাদেরকে কিন্তু রিকোয়েস্ট করছি, মানে আমরা এটা জেনারেলাইজড ভেক্টর স্পেস করছি তো, তার মানে এই পলিনোমিয়াল গুলোই কিন্তু পলিনোমিয়াল গুলোকে আমি এক একটা ভেক্টর ধরছি। 1 - x একটা ভেক্টর, মানে মানে p1 একটা ভেক্টর, p2 একটা ভেক্টর, p3 একটা ভেক্টর। হ্যাঁ, জাস্ট এটা p2 এর মধ্যে, দ্যাট মিন্স লিনিয়ারলি, যে এটা আমরা জানি p2 বলতে কি বোঝায়। হ্যাঁ, এটা দ্যাট মিন্স হচ্ছে সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস অর ইকুয়াল টু, তাই না? এই p2 বলতে তাই বোঝায় না স্যার? ইয়েস স্যার। তার মানে এটা সেট অফ অল পলিনোমিয়ালস অফ ডিগ্রি লেস অর ইকুয়াল টু, তাই তো? তো তার মধ্যে এটা একটা ভেক্টর, তার মানে এখানে তোমার সেম কাজ, α1 p1, α2 p2, α3 p3 ইকুয়াল টু 0। এই 0 বলতে বেসিক্যালি কি বলো তো স্যার? এই 0টা কি? এই যে 0 ভেক্টরটা লিখলাম, এটা যে এই 0টা বেসিক্যালি 0 পলিনোমিয়াল। বুঝতে পেরেছি স্যার? জি স্যার। সো এখান থেকে আমরা আরো 3টা ইকুয়েশন পাবো সিমিলার, একটু আগে যে কাজ করেছি এখানেও এক্স্যাক্টলি একই কাজ। হ্যাঁ, তার মানে α1 1 - x প্লাস α2 5 plus 3x minus 2x square plus α3 1 plus 3x minus x square equal to 0। এখান থেকে কি লেখা যায় স্যার? আমি যদি কনস্ট্যান্ট টার্ম গুলো নিই, α1 plus 5 α2 plus α3 equal to কি লিখবো? 0। তার মানে এই 0টাকে কি লেখা যায়? যদি আমি 0টাকে লিখি 0 plus 0 into x plus 0 into x square, লেখা যায় না স্যার? এই 0 বলতে এটাই তো। সো এটা, সো minus α1 plus 3 α2 3 α3 equal to 0। দেন আচ্ছা, 0 লেখার দরকার না, α2 তো -2 α2 -α3 equal to 0। তার মানে এখানে তোমার আবার 3/3 একটা সিস্টেম ক্রিয়েট হয়েছে। এই 3/3 সিস্টেম থেকে এরা ওই α1 α2 α3 এদের ভ্যালু বের করবে, এরা কি 0 না সবাই 0 না সব নন জিরো ভ্যালু আছে, সেখান থেকে ডিসাইড করবে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার স্যার? বুঝি স্যার এটা? জি স্যার। এটা দেখো, এতক্ষণের ডিসকাশনে যদি আমরা বুঝি তাহলে মেবি এটা বোঝার কথা। এই থিওরেমটা দেখো, সেটস উইথ 1 or 2 ভেক্টরস, হ্যাঁ, একটা অথবা দুইটা ভেক্টর নিয়ে যদি হয়, হ্যাঁ, আমরা একটু আগে কিন্তু এটা দেখে আসছি, ফাইনাইট সেট দ্যাট কন্টেইনস 0 ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। একটু আগে এটা নিয়ে আমরা ডিসকাস করেছি না স্যার? জি জি স্যার। A set with exactly one vector is linearly independent if and only if that vector is not 0। মিলাইতে পারছো? A জি set স্যার। exactly, মানে একটা সেট exactly one vector that is linearly independent if and only if that vector is not 0। মিলা, এটা মিলে আমাদের এতক্ষণে ডিসকাশনে যা শিখেছি তার সাথে এটা মিলে কিনা? জি স্যার। কেউ কি কিছু বলছো? জি স্যার বলেছি। আচ্ছা, a set with exactly two vectors is linearly
independent if and only if neither vector is a scalar multiple of the other. ঠিক আছে না স্যার? এটা শুধু দুইটা ভেক্টর, হ্যাঁ দুইটা ভেক্টর নিয়ে বলছে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কখন হবে? ইউ আর ভি, ধরে নাও ইউ আর ভি নিয়ে দুইটা ভেক্টর নিয়ে একটা সেট, এটা কখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে? যদি কেউ কারো স্কেলার মাল্টিপল না হয়। হ্যাঁ, ইউ নট ইকুয়াল টু আলফা ভি, এটা হলেই তো তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, আদারওয়াইজ কি হতে পারবে? না স্যার। আমরা এই থিওরেম গুলো বুঝি কিনা, যা বলেছে বুঝি স্যার? আমি দেখো তোমাদের থিওরেমের প্রুফ আমি প্রুফ হয় পরীক্ষা হলে আমি প্রুফ দিব না, বাট এই থিওরেমের মানে গুলো বুঝি কিনা, মিনিং গুলো বুঝি কিনা। আমাদের যে ডিসকাশন, এই ডিসকাশন থেকে এই থিওরেম গুলো স্টেটমেন্ট যে এগুলো যে ঠিক আছে এটা বুঝি কিনা, এতটুকু বুঝি কিনা। স্যার বি নাম্বারটা আরেকবার একটু বুঝাবেন, একটু ঘুলাই গেছে। হ্যাঁ অফকোর্স, এ সেট উইথ এক্স্যাক্টলি ওয়ান ভেক্টর। তুমি একটা ভেক্টরের কথা বলো, তোমার ইচ্ছা মতো বলো। সে এস একটা সেট, এটা একটা এলিমেন্ট আছে, একটা ভেক্টর বলো। হ্যাঁ এক্স। আচ্ছা, এরকম আমি তোমাকে আরো সুন্দর ভেক্টর বলি। হ্যাঁ, সে 3 2 R2। হ্যাঁ, এটা কার মধ্যে আছে? R2 এর মধ্যে আছে। ঠিক আছে ম্যাডাম, কোনো আপত্তি আছে? জি স্যার। না স্যার। A set with exactly one vector is linearly independent if and only if that vector is not zero. আচ্ছা, এই ভেক্টরটা one vector is linearly independent, তার মানে এখন 3 2 কে কি লিখতে হবে তোমার? 3 2 ইকুয়াল টু কি লিখতে চাও? 0 0 লিখতে চাও না? জি স্যার। কখন লিখতে পারবে? কখন লেখা সম্ভব এটা? যদি স্যার আলফা 1 কখনোই না। 0 হয়, আলফা 1 যদি 0 হয় স্যার, মানে আলফা যেটা আমি। তার মানে এখানে 0 দিলে এটা সম্ভব, এটা কি বলো? জি স্যার। তা আলফা 1 ইকুয়াল টু কি হচ্ছে? 0 হচ্ছে না? জি স্যার। তার মানে যতগুলো কফিসিয়েন্ট ছিল সব সব এখানে তো কফিসিয়েন্ট একটাই, এবং সেটা কি? 0। 0। তাহলে এটা কি ডেফিনেশন অনুযায়ী এটা কি হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। তাই বলেছে ওরা। জি স্যার। স্যার কিন্তু একটা প্রশ্ন তো স্যার থেকেই যায়, যদি স্যার 0ই হয় ওই ভেক্টরটা, তাহলে ওই সেটের মধ্যে একটা ভেক্টরে আছে 0, তো মানে ওই 0 আবার কার উপর ডিপেন্ডেন্ট হবে স্যার? উনি এটা তো থেকেই যায়। কারণ জি স্যার, আমি এটাই মনে করছিলাম। মানে বুঝিনি, আবার বলো। মানে স্যার ওই সেটের মধ্যে ভেক্টরে আছে শুধুমাত্র একটা ভেক্টর, তো আমি ধরে নিলাম যে ওই ভেক্টরটা 0, তো হুম, ওই ভেক্টরটা আবার 0 আবার কার উপর ডিপেন্ডেন্ট হবে? এখানে তো আছেই শুধুমাত্র 0, 0 আবার কার উপর ডিপেন্ডেন্ট হবে স্যার? নিজে তো নিজের উপর আমাদের ডিপেন্ডেন্ট 2 আর নাম্বার পয়েন্ট। নিজের, শোনো, নিজে কি নিজের উপর ডিপেন্ডেন্ট হতে পারি কখনো, বা ইন্ডিপেন্ডেন্ট? মানে নিজের উপরে নিজে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট, এটার মানে কি? স্যার সব ভেক্টরই তো নিজে নিজের উপর ডিপেন্ডেন্ট স্যার, হ্যাঁ, 0 ছাড়াও তো অন্য যে কোনো। তাহলে ওইখানে বলছে যে ওই যে কোনো একটা সেট আছে যেখানে শুধুমাত্র একটা ভেক্টর, সেই ভেক্টরটা যদি 0 হয়ে যায় তাইলে সে ডিপেন্ডেন্ট হয়ে গেল, আর 0 ছাড়া অন্য কিছু হলে আর সে ইন্ডিপেন্ডেন্ট থাকলো। তো আমার প্রশ্নটা হচ্ছে স্যার যে ওইখানে তো একটা ভেক্টরে আছে 0, তো সে আবার কার উপর ডিপেন্ডেন্ট হবে স্যার? মানে 2 নাম্বার পয়েন্টের লাস্টের কথাটা যে বলছে স্যার, যে ইফ এন্ড অনলি ইফ দ্যাট ভেক্টর ইজ নট 0, এই জিনিসটা বুঝতে পারছি না স্যার। মানে এই যে বি নাম্বারে এটা। জি স্যার, বি নাম্বারের লাস্টের কথাটা যে বলছে স্যার, যে ইফ এন্ড অনলি ইফ দ্যাট ভেক্টর ইজ নট 0। A set with exactly one vector is linearly independent if and only if that vector is not zero. আচ্ছা স্যার, আমাদের যে ডেফিনেশন ছিল, হ্যাঁ ধরে না তোমার হাতে এস সেটের মধ্যে তোমার শুধু 0 0 আছে, এই এলিমেন্ট আছে, হ্যাঁ শুধু এটা আছে। জি স্যার। ডেফিনেশন অনুযায়ী তুমি কি 0, এটা আর এর পাশে 0 0, এই 0টা রাখতে চাও, এখানে 0 দিলেও হবে,
নন জিরো যে এলিমেন্ট দিয়ে দাও সবার জন্য অ্যাপ্লিকেবল না? জি স্যার। আমার কথা বুঝতে পারছো? ডেফিনেশনের এখানে যে আমি জি স্যার, আলফার মান যে কোনো আলফার কিছু মান যা দিলেই ইচ্ছে তাই হতে পারে না? জি স্যার। আলফা ওয়ান ইকুয়াল টু কি হতে পারে? যে কোনো ভ্যালু হতে পারে, এনি ভ্যালু, তাই তো? জি স্যার। কিন্তু এইটার জন্য কি, এটার জন্য কি হতে হবে? আলফার মান 0 হতে হবে স্যার। আলফা এক্স্যাক্টলি 0 হতে হবে। হ্যাঁ, আমার কথা বুঝছো? এই জি স্যার। কারণে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বলতেছে ওই ওই এই সেন্সটা থেকে আমি যতটুকু বুঝি। কারণ সে যদি একটা ভেক্টরই হয়, হ্যাঁ, জি স্যার। যদি ভেক্টর একটাই হয় তাহলে তার তো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট হতে আমার কিছু নাই। সে নিজেই সে জি কার স্যার, উপর কিন্তু ডিপেন্ড করবে? জি স্যার, তো সেক্ষেত্রে তো বলতেছে যে স্যার জিরোটা ডিপেন্ড করতেছে স্যার, কিন্তু কার উপর ডিপেন্ড করতেছে স্যার? না, এইটা সেটা হচ্ছে আমি জিরো। যতটুকু বুঝি স্যার, সেটা হচ্ছে ডেফিনেশন। হ্যাঁ, এই ডেফিনেশনটার সাথে যদি কনফ্লিক্ট না করে। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু স্যার ওই যে প্রথমে যে আমরা ডেফিনিশনটা পড়লাম যে এক সেটের মধ্যে যারা থাকবে একজনকে বাকিদের কম্বিনেশন আকারে লিখতে হবে। তো সেটে যদি একজনই থাকে, সে জিরো হোক আর যেই হোক, তাকে তো কোনোদিন অন্য সদস্যদের কম্বিনেশন আকারে লেখা যাবে না, কারণ অন্য তো কোনো সদস্যই নাই, বাকি যা আছে ওগুলো তো মানে ফাঁকা সেট আর কি, বাকি সদস্যরা। তাহলে তো জিরোরও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবার কথা, জিরো ভেক্টরের। আচ্ছা, না থাকলে নাই, ওইটা তো ডেফিনিশনে ছিল না, ওটা তো একটা পসিবল এক্সপ্লেনেশন। তো এইটা দেখো, এটা যদি যখন সিঙ্গেল, কারণ তুমি এক্ষেত্রে কি তুমি দেখো যদি নন জিরো ভেক্টর হয়, হ্যাঁ, সেট উইথ এক্স্যাক্টলি ওয়ান ভেক্টর ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইভেন অনলি ইফ দ্যাট ভেক্টর ইজ নট জিরো। আর কোশ্চেন হচ্ছে যদি জিরো ভেক্টর হতো, একটা সেট, একটা এলিমেন্ট আছে, একটা সেট আছে, এই সেটের মধ্যে শুধু জিরো জিরোটা আছে। এখন কোশ্চেন হচ্ছে এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? জি স্যার, অ্যাকর্ডিং টু আমাদের দ্যাট ডেফিনিশন যে পয়েন্ট বলছে। আমাদের হচ্ছে একটা সদস্যকে অন্য সদস্যদের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে, সেই ডেফিনিশন অনুসারে কিভাবে এটা ডিপেন্ডেন্ট হয়? এখানে সদস্য একটাই 0 0, এই ডুপ্লেটটা নিজেই একটা সদস্য। এখন এই 0 0 ভেক্টরটাকে লেখার জন্য তো আমি মানে যে কোনো স্কেলার নেই, একটা স্কেলার আলফা টাইমস 0 0, ওটা তো সবসময় 0 0ই হবে। এখন আলফা 0 হতে পারে, আলফা আরবিট্রারি যে কোনো কিছু হতে পারে, সো এটা লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সের ডেফিনেশনে খাটে না। মানে এই জায়গায় তোমার, আমি যেটা বুঝি যে ডেফিনেশন অনুযায়ী যদি তোমার নন জিরো, দেখো দেখো এখানে আমি 3 2 ভেক্টরটা নিয়েছি। হ্যাঁ, 3 2 ভেক্টরকে যদি তোমার এই জিরো ইকুয়াল টু জিরো লিখতে হয়, তাহলে তোমার আলফা ওয়ান এর মান জিরো আসতে হবে। হ্যাঁ, সেই সেন্সে বলা হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ জি হোয়াট? ইন্ডিপেন্ডেন্ট কার উপর ইন্ডিপেন্ডেন্ট? কারণ সে তো নিজে একাই আছে। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার, এটা তো বুঝতে পেরেছি। কিন্তু যদি জিরো হয়, ডেফিনেশন অনুযায়ী জিরো, যদি শুধু জিরো ভেক্টরটা হয়, তার মানে আমার কাছে মনে হচ্ছে তাহলে এটা বলা বেটার ছিল যে একটা সেট, সিঙ্গেলটন সেট অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট, তাই তো? সেটা হলে মানে কি মনে হয়? জি স্যার, এক্স্যাক্টলি স্যার। সিঙ্গেলটন সেট জি অলওয়েজ স্যার, এক্স্যাক্টলি ওইটাই হওয়ার কথা। ইন্ডিপেন্ডেন্ট, সেটাই হওয়া উচিত না? জি স্যার, জিরো ইন্ডিপেন্ডেন্ট স্যার, জিরোরও ইন্ডিপেন্ডেন্টই হওয়া উচিত। জিরোই হোক। স্যার হচ্ছে ইনটুইশনের সাথে মানে জিরোই হোক আর ডেফিনিশন মিলাইতেছে, এই যাই কারণে কিছু হোক সমস্যা। স্যার, ওই, হ্যাঁ সেটাই বললাম তো ফিজিক্যাল যে ভেক্টরটাকে ইমাজিন করতেছে, এটা তো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট জিনিস, মানে ডেফিনিশন এরকম। এইটা ডেফিনেশনটা দেখো, ডেফিনেশনটাকে ক্লারিফাই করার জন্য এটা বলেছে। ঠিক আছে স্যার, যদি ওই ইয়েটা বলো তাহলে ধরো এখানে আলফা ওয়ান এর মান কি হয়? আলফা ওয়ান তো আমি যে কোনো ভ্যালু নিতে পারি, তাই না? তখন তো হবে স্যার, তাহলে আলফা ওয়ান যদি যে কোনো ভ্যালু হয়, তাহলে তো এটা জিরো জিরো তো ইন্ডিপেন্ডেন্ট হলো না। ঠিক আছে স্যার, মানে ওইটা ক্লারিফাই করার জন্য এটা বলেছে। ঠিক আছে, কারণ জিরো জিরো একটা ভেক্টর, এই ভেক্টরটা, ও আচ্ছা আরেকটা জিনিস দেখো, ইন্টারেস্টিং ব্যাপার। হ্যাঁ, জিরো জিরো যদি ভেক্টরটা হয়, এই জিরো জিরো ভেক্টর কিন্তু অন্য এমন হতে পারে না স্যার? যদি আমি ভেক্টরটাকে এরকম লিখি, ধরো না একটা 1 2, এটা একটা ভেক্টর, সে দিস ইজ ইউ। ভি আর একটা ভেক্টর মনে করো -1 -2, লাইক দিস।
আচ্ছা, সো ডাব্লিউ যদি 0 0 হয়, ডাব্লিউ ইকুয়াল টু 0 0, তাহলে যদি এই ক্ষেত্রে আমি যদি 0 0 কথা বলি, তাহলে ইউ প্লাস ভি ইকুয়াল টু আমি 0 লিখতে পারছি না স্যার, মানে ডাব্লিউ লিখতে পারছি না। জি স্যার। তার মানে 0 শুধু যদি 0 0 ভেক্টর হয়, তাহলে সেই ক্ষেত্রে তুমি অবভিয়াসলি সেটা সিঙ্গেলটন সেট, একটাই ভেক্টর, 0 0 সে অন্যের উপর ডিপেন্ড করতে পারে। হুম, কিন্তু এই জায়গায় তোমাকে যেটা বলা হচ্ছে শুধু একটা সেট, যে সেটের মধ্যে শুধু একটা যদি নন জিরো ভেক্টর থাকে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, শুধু যদি সেটা 0 0 না হয়ে অন্য কিছু হয়। আর আহ, যদি শুধু এস সেটের মধ্যে 0 0 এলিমেন্ট থাকে তাহলে কি সমস্যা? এটাকে তো আমি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট বলতে পারবো, কি বলো? এটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেট বলতে পারবো না স্যার? স্যার সেটে অন্য কোনো সদস্যই নাই যাদের আমি কম্বিনেশন বানাবো, সো no vector in the set can be expressed as a linear combination of the others. তাহলে এটা কি হওয়া উচিত? এটাও তো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, Independent. তার মানে সিঙ্গেলটন সেট অলওয়েজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ব্যাপারটা এটা হলেই তো লজিক্যাল মনে হয়, কি বলো? Yes, জি স্যার। কিন্তু আমার কাছে যেটা মনে হয় সেই যে ডেফিনেশনের যে পয়েন্টটা, এই পয়েন্টটা ক্লিয়ার করার জন্য মেবি এটা এভাবে বলেছে। হ্যাঁ, তারপর গুড কোশ্চেন, আমি দেখি আর একটু হ্যাঁ, যদি এর মধ্যে আর কিছু খুঁজে সিঙ্গেলটন পাই। সেটটা নন জিরো হলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, ওটা হচ্ছে পয়েন্টে বলেছে, কিন্তু আমাদের মানে যেটা কমন সেন্সে বলে এটা 0 হলে ওটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল আর কি। এটা করলে আবার ডেফিনিশনকে ব্রেক করে। মানে ডেফিনেশনকে ব্রেক করে, মানে শুধু সিঙ্গেলটন সেট যদি নন জিরো হয় তাহলেই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু যদি সিঙ্গেলটন সেটের মধ্যে শুধু জিরো এলিমেন্ট থাকে তাহলে সেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে সমস্যাটা কি? সমস্যা হচ্ছে এইটা, হ্যাঁ, এই যে এই জায়গাটা, এই যে এখানে যেটা বলা স্যার হচ্ছে। তখন জিরোকে তো আমি কেবলমাত্র মানে আলফা ওইটাই ইকুয়াল টু জিরো ডেফিনেশনটা। হলে যে জিরো হিসেবে লিখতে পারবো তা না, জিরো আরবিট্রারি যে কোনো কিছু হলেই তো তুমি তখন ওই জিরো হবে। ডেফিনিশনে কেন যাচ্ছ? ওই ডেফিনিশনটা দিয়ে বলো, এই ওইটা যে তো তুমি লিনিয়ার কম্বিনেশন ডেফিনেশন দিয়ে লেখা হিসেবে যায়, এই বলছো। ডেফিনিশন দিয়ে বলো। আচ্ছা, লিনিয়ার কম্বিনেশন যে লেখা যায় ওইটা লিনিয়ার ডেফিনিশনে কম্বিনেশন নাই। নিব, আমার তো ভেক্টর আছে একটা জিরো ওইটা জিরো। ওইটা না না, ওইটা আসলে এক্স্যাক্টলি ডেফিনিশনে নাই। দ্যাটস ওয়াই। আর কেউ নাই যে তুমি কম্বিনেশন বানাবা, আর কম্বিনেশন বানাইতে না পারলে তোমার ইন্ডিপেন্ডেন্ট বলতে হবে, আর তো কিছু দেখা যাবে না, ডেফিনিশন তো এটাই। তুমি যদি অন্য কিছু দেখতে চাও দেন ডেফিনিশনের মধ্যে এটা অ্যাড করো, অ্যাড করা তো নাই। আর না, ডেফিনিশন হচ্ছে ওইটাই যেখানে ওই কম্বিনেশন আকারে লেখা যায়, এটা কিন্তু ডেফিনিশনে নাই, ঠিক আছে? এই আহ, ডেফিনিশন এটাই আছে, একটু না আগে স্যার পড়ালো না? তার না, ওইটা ডেফিনিশনে নাই, তুমি ডেফিনেশনটা তো একটু ভালো করে প্রথমে দেখো। ওইটা না, স্যারের যে ডেফিনেশনটা দিয়েছিল প্রথমে ওইটা কিন্তু ওইটা দিয়ে দিয়েছিল যে অন্য কোনো কিছুর কম্বিনেশন আকারে লিখতে না পারলে এটা ইন্ডিপেন্ডেন্ট। আর আচ্ছা, জিরোর ওইটা এইটা মধ্যে দিয়েছিল ম্যাথমেটিক্যালি যে স্যার প্রিসাইজ ডেফিনিশন আলফা না, এটা এটা দেখো, ম্যাথমেটিক্যালি কমপ্লিটলি প্রিসাইজ। ওই দেখো, এটা দেখো, হ্যাঁ, ওই ডেফিনেশনটা দেখো। V1 V2 আর নিচে VR আছে is a থিওরামটা। set of two or more vectors. আচ্ছা, এখানে আবার two or more vectors in a vector space V, then S is said to be linearly independent set if no vector in S can be expressed as a linear combination of the others. হ্যাঁ, লিনিয়ার কম্বিনেশন ডেফিনেশন মধ্যে লিনিয়ার কম্বিনেশন তো অবশ্যই আছে। A set that is not linearly independent, that is to be linearly dependent. তার মানে এখানে if a set of two or more vectors in a vector space V, then S is said to be linearly independent set. So আচ্ছা, আমার মনে হয় কি জানো, যে কনফিউশনটা আসছে, ভালো কোশ্চেন, আমরা যতটুকু বুঝেছি আমার মনে হয় বইটা একটু দেখি, আমি বইটা একবার দেখি। হ্যাঁ, তোমরা, এটা তো থিওরেম আকারে আছে, ঠিক আছে? এটা থিওরেম আকারে আছে না? জি স্যার। এটা থিওরেম আকারে আছে, সো এটা থিওরেম বইয়ে দেখি, বইয়ে কি এক্সপ্লেন করেছে, ঠিক আছে? তোমরা একটু দেখো, আমিও একটু দেখি, ঠিক আছে? জি স্যার। বাট আমরা যে ডিসকাশন করেছি লজিক্যাল মনে হচ্ছে, হয়তো আমরা কোনো একটা পয়েন্ট মিস করছি, ঠিক আছে? কি বলো? জি স্যার। Okay. So geometric interpretation of linear independence, হ্যাঁ, ধরে নাও V1 আর V2 এই দুটো ভেক্টর কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট, দেখি কি মনে হয়।
Two vectors in R2 or R3 are linearly independent if and only if they do not lie on the same line when they have their initial points at the origin. Otherwise, one would be a scalar multiple of the other. তার মানে যদি তারা সেম লাইনের উপর না হয় তাহলে তারা কখনোই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে না, তারা ইন্ডিপেন্ডেন্ট হবে। হ্যাঁ, যেমন এখানেও দেখো সেম লাইনের উপর আছে, এটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট না। বাট যদি এই দুটো লাইনের কথা বলা হয়, এই দুটো লাইন অবভিয়াসলি লিনিয়ারলি v1 আর v2 এই দুটো ভেক্টর অবভিয়াসলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর। হ্যাঁ, বিকজ অফ দ্য ইনিশিয়াল পয়েন্ট অরিজিনে আছে বাট তারা সেম লাইনের উপরে নাই। এই জিওমেট্রিক্যাল এক্সপ্লেনেশনটা তো বুঝি। জি স্যার। সিম্পলি একটা আরেকটার স্কেলার মাল্টিপল না। Three vectors in R3 are linearly independent if and only if they do not lie in the same plane when they have their initial points at the origin. Otherwise, at least one would be a linear combination of the other two. হ্যাঁ, এটা দেখো এই তিনটা ভেক্টরই কিসে আছে স্যার? একই প্লেনের উপর আছে, তাই তো? তিনটা ভেক্টরই তো একই প্লেনের উপরে আছে। জি স্যার। জি স্যার। এটা লিনিয়ারলি, কারণ যে কোনো একটাকে অন্য দুটার মাধ্যমে এক্সপ্রেস করা পসিবল, একই প্লেনের উপর আছে। এখানেও তাই, তিনটা একই প্লেনের উপরে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। বাট যদি এমন হয় এটা কি একই প্লেনের উপর আছে না। সো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে স্যার? স্যার আজকের ক্লাসটা কি মানে তাড়াতাড়ি শেষ করা যায়, আমাদের আবার পরীক্ষা আছে বেশ হ্যাঁ কয়েকটা সময়। হ্যাঁ স্যার, আমার শেষ, মোটামুটি শেষ। আমাকে আর কয়েক 5-6 মিনিট সময় দাও, ঠিক আছে? আমার শেষের দিকে। ওকে, কয়টায় তো কখন জি তোমাদের স্যার। পরীক্ষা? তোমাদের পরীক্ষা স্যার কবে? আমাদের এখন তো কন্টিনিউয়াসলি পরীক্ষা আছে, মানে একটা পুরো কোর্সের উপরেও পরীক্ষা আছে কয়দিন পর। আচ্ছা ঠিক আছে, আমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করব। হ্যাঁ ঠিক আছে। এটা এটা বুঝি স্যার আমরা। আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আজকে যেহেতু বলেছো সো আরো আমার মনে হচ্ছে আরো কিছু স্লাইড আমার কাছে আছে। হ্যাঁ, কিছু প্রবলেম আছে, সো তাড়াহুড়ো করে শেষ করে ঠিক হবে না। হ্যাঁ ওকে, তো আমরা স্যার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলা নিয়ে নেক্সট ক্লাসে স্যার একটু মানে ডিসকাস করেন। হ্যাঁ শিওর। ওকে, সো আজকে আমি এখানে রাখছি, ঠিক আছে? এই এতটুকু পর্যন্ত, ঠিক আছে? জি স্যার। ওকে, সবাই ভালো থাকো। স্যার আমাদের আগের ক্লাসের লেকচার আপলোড করা হয় নাই। ও আচ্ছা ঠিক আছে, আমি স্যার একটু ব্যস্ত ছিলাম, আমি আপলোড করে দিব। হ্যাঁ আজকালকে। আচ্ছা। ওকে, ভালো থাকো সবাই।